শুভেচ্ছা। মানিক ইসাহাক বিশ্বাসের এই ভিডিও প্রযোজনায় আপনাদের স্বাগতম, যিনি একজন বিশিষ্ট সমাজকর্মী, লেখক, মানবিক পেশাজীবী এবং পরিবেশকর্মী। ভালো প্রবন্ধ লেখার চমৎকার গুণের পাশাপাশি তিনি একজন স্বয়ংসম্পন্ন তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণকারী। আজকের এই এক্সপ্লেনারে আমরা খুবই জরুরি এবং সময়োপযোগী একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আর তা হল দক্ষিণ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব। চলুন এই জটিল বিষয়টা একটু সহজভাবে বুঝে নেওয়া যাক। ভাবতে পারেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সামান্য একটু বাড়লেই লাখ লাখ মানুষের জীবন আর জীবিকা একেবারে খাদের কিনারায় চলে যায়। বঙ্গোপসাগরের ঠিক কোল ঘেঁষে থাকা এই ঘন বসতিপূর্ণ অঞ্চলটা কতটা নাজুক সেটা এই একটা কথাতেই বোঝা যায়। জাস্ট সামান্য একটু পানি বাড়া, আর তাতেই অসংখ্য মানুষের ঘরবাড়ি, বেঁচে থাকার সম্বল সবকিছু মুহূর্তের মধ্যে হুমকির মুখে পড়ে যায়। বিষয়টা কিন্তু সত্যি অ্যালার্মিং। তো আজকের আলোচনায় আমরা মূলত 5টি বিষয় কভার করব। 1. দক্ষিণাঞ্চলের ভৌগোলিক ঝুঁকি। 2. নিচু ভূমি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। 3. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ধ্বংসলীলা। 4. লবণাক্ততা এবং বিশুদ্ধ পানির সংকট। এবং সবশেষে 5. হুমকির মুখে থাকা কৃষি ও জীবিকা। আমাদের প্রথম পয়েন্ট, দক্ষিণাঞ্চলের ভৌগোলিক ঝুঁকি। চলুন দেখি ম্যাপে ঠিক কোথায় এই সংকটগুলো ঘনীভূত হচ্ছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা আর ভোলা, এই জেলাগুলোর নাম আমরা সবাই জানি, তাই না? জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু এখানেই লাগছে। বঙ্গোপসাগরের এত কাছাকাছি এদের অবস্থান যে প্রকৃতির যে কোনো বিরূপ আচরণ সরাসরি এদের ওপর এসে পড়ে। জেলাগুলোর আলাদা বৈশিষ্ট্য থাকলেও বিপদের জায়গাটা কিন্তু সবার জন্যই এক। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, রাইট? কেন দক্ষিণ বাংলাদেশই কেন এত বেশি ঝুঁকিপূর্ণ? এর পেছনে কি শুধু ম্যাপের অবস্থান দায়ী, নাকি ভেতরের অন্য কোনো কারণ আছে? চলুন এই কজ অ্যান্ড ইফেক্ট বা কার্যকারণটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আর এখানেই আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট, নিচু ভূমি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এই অঞ্চলের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে আছে এর ভূমিরূপে। পুরো ব্যাপারটা অনেকটা সারিবদ্ধভাবে সাজানো ডমিনোর মতো, বুঝলেন? একটা পড়লে বাকিগুলো হুড়মুড় করে পড়তে থাকে। প্রথমে কি হয়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সামান্য বেড়ে যায়। এর সরাসরি রেজাল্ট হিসেবে আমাদের নিচু উপকূলীয় এলাকাগুলো প্লাবিত হতে শুরু করে। পানি বাড়লে নদীর স্রোত আর চাপও তো বাড়বে, তাই না? আর তখনই শুরু হয় ভয়াবহ নদী ভাঙন। বিস্তীর্ণ জমি চোখের পলকে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর দিন শেষে এর চরমমূল্য কে চোকাচ্ছে? সাধারণ মানুষ। তাদের শেষ সম্বল, মাথাগোজার ঠাইটুকুও ক্ষতিগ্রস্ত হয়। এটা কোনো থিওরি না, একদম চোখের সামনের রিয়ালিটি। আমাদের তৃতীয় পয়েন্ট হল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ধ্বংসলীলা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তো ধীরে ধীরে বাড়ছে, কিন্তু বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের বিপদটা আসে একেবারে আচমকা, কোনো ওয়ার্নিং ছাড়াই। আর জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝড়গুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর ডেডলি হয়ে উঠেছে। সিডর বা আমপানের কথা একবার মনে করে দেখুন তো। এই দুটো প্রলয়ঙ্করী দুর্যোগ কিন্তু প্রমাণ করে দিয়েছে যে ক্লাইমেট চেঞ্জ ভবিষ্যতের কোনো ভয়ের গল্প নয়, এটা আমাদের বর্তমান। এই ঝড়গুলোতে হাজার হাজার মানুষের জীবন, সম্পদ আর বেঁচে থাকার উপায় মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেছে। এবার আসি 4 নম্বর পয়েন্টে, লবণাক্ততা এবং বিশুদ্ধ পানির সংকট। এটা এমন একটা বিপদ যা সাইক্লোনের মতো হুট করে আসে না, বরং নীরবে ভেতর ভেতর সবকিছু শেষ করে দেয়। সমুদ্রের নোনা পানি কিভাবে একটা বিশাল নীরব বিপর্যয় ডেকে আনছে সেটা ভাবলে সত্যি শিউরে উঠতে হয়। একসময়ে দক্ষিণাঞ্চল তার উর্বর কৃষি জমির জন্য বিখ্যাত ছিল, কিন্তু এখন সেই উর্বর জমি আর মিষ্টি পানির নদীগুলোতে একটু একটু করে নোনা জল ঢুকছে। এর কনসিকুয়েন্স বা পরিণতি এক কথায় ভয়াবহ। প্রথমত, নোনা পানিতে ফসল টেকে না, তাই কৃষিকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত, পুকুর বা ভূগর্ভস্থ পানিতে লবণ ঢুকে যাওয়ায় খাওয়ার মতো এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য হাহাকার চলছে। আর তৃতীয়ত, মাটির উর্বরতা এতটাই কমে যাচ্ছে যে ধীরে ধীরে জমিগুলো একদম অনুর্বর আর পতিত হয়ে পড়ছে। আর এভাবেই আমরা চলে আসি আমাদের শেষ পয়েন্টে, হুমকির মুখে কৃষি ও জীবিকা। পরিবেশের এই এত সব পরিবর্তনের আসল ভুক্তভোগী কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। ডেটাগুলো একটু খেয়াল করুন, চিত্রটা খুবই অ্যালার্মিং। এই অঞ্চলের বিশাল একটা জনগোষ্ঠীর বেঁচে থাকা পুরোপুরি 4টা কাজের উপর নির্ভরশীল: কৃষিকাজ, নদীতে মাছ ধরা, চিংড়ি চাষ এবং বনজ সম্পদ সংগ্রহ। প্রতিটার ভাগ 25% করে। এখন একটু ভেবে দেখুন, এতক্ষণ ধরে আমরা যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর লবণাক্ততার কথা বললাম, তার প্রতিটা জিনিস কিন্তু সরাসরি এই পেশাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের বেঁচে থাকার এই মূল উপায়গুলো যখন প্রকৃতির খেয়ালে মার খায়, তখন আসলে পুরো এলাকার ইকোনমিটাই ভেঙে পড়ার উপক্রম হয়। তো প্রশ্ন হল, লবণাক্ততা আর ঘূর্ণিঝড়ের এই তীব্রতার মুখে
বড়সড় কোনো কাঠামোগত হস্তক্ষেপ বা স্ট্রাকচারাল ইন্টারভেনশন ছাড়া এই গুরুত্বপূর্ণ উপকূলীয় অর্থনীতি আর কতদিন টিকে থাকতে পারবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে টেকসই কোনো পদক্ষেপ না নিলে এই বিশাল জনগোষ্ঠীর ভবিষ্যৎ আসলে কি এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে মানিক ইসাহাক বিশ্বাসের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের দিনটি শুভ হোক এবং ভবিষ্যতে আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন